পিএইচডি করতেছিলাম না, পিএইচডির মোস্ট অফ পার্ট কিন্তু কমপ্লিট, জাস্ট আমাদের নিচে কিছু বাকি আছে। আচ্ছা, আমাদের কাজটা আগে ওপেন করে ফেলি আর তারপরে পিএইচডি। ক্লাস 8। আচ্ছা, এই হচ্ছে আমাদের পিএইচডি যেটা আমরা করতেছিলাম, তাই না? আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ শিখতে হবে, সেটা হচ্ছে ট্যাব। কি করে আমরা ট্যাব ব্যবহার করতে পারি। খুব একটু কঠিন মনে হবে প্রথমে, কিন্তু খুব সহজভাবে নিলে খুব ইজি, পরবর্তীতে ইজিলি করতে পারবেন। এই হচ্ছে আমাদের ক্লাস। দেন এখন আমরা যুক্ত করব একটা ট্যাব। কি করে একটা ট্যাব যুক্ত করতে হয়। এই ট্যাবটার কাজ হবে কিভাবে, অর্থাৎ আমি এখানে ক্লিক করব, এর কন্টেন্টগুলো দেখাবে। এখানে ক্লিক করব, এর কন্টেন্টগুলো দেখাবে। এখানে ক্লিক করব, এর কন্টেন্টগুলো দেখাবে। তো বুটস্ট্র্যাপে ট্যাব সেট করা খুব সহজ। সেই জন্য প্রথমে আমাদের ওখানে যেখানে আমরা কাজ করেছি ঠিক সেখানেই একটা রো নিয়ে নিতে হবে। অর্থাৎ আমরা একটা রো নিয়েছি যে দুইটা কলামের জন্য, তাই না? আর নিচে আরেকটা রো নিতে হবে। এবার এখানে আমাদের যা প্রয়োজন হয় আর কি, অর্থাৎ রোটার নাম আমরা দিতে পারি ফিচার্স। এখানে ডিভ ক্লাস রো। এবার এর মধ্যে হবে ডিভ ক্লাস কল কত, MD12, তাই না? তারপরে এখানে হেডিং 2 হবে। হেডিং 2তে আমরা কি দিব, এই যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা। আর এখানে আমাদের এইটা কালার করার জন্য কি ব্যবহার হয়েছিল, স্প্যান। এই তো স্প্যান দিয়ে আমরা ইনলাইন স্টাইল শিট পাই বলে এটাকে যে কোনো কালার আমরা করতে পারি। ইনলাইন স্টাইল শিট মানে এখানে যদি এর ভিতরে পি নিতাম তাহলে আমাদের অসুবিধাটা হতো কোথায়, যে পি নিলে এটা নিচে চলে যেত। কারণ পি এর ডিফল্ট স্টাইল হচ্ছে ব্লক, ডিসপ্লে ব্লক। তো ডিসপ্লে ব্লক মানে টোটাল জায়গা নিয়ে নেওয়া। আর ইনলাইন মানে হচ্ছে সে যতটুকু জায়গা, তত ইনলাইন হচ্ছে গরিব মানুষ, যা পায় তাতেই সন্তুষ্ট, এরকম। আর ডিসপ্লে ব্লক ওর সব লাগবে, যত জায়গা আছে সব লাগবে, এরকম। এভাবে মনে রাখবেন। তো এখানে ইনলাইন আমরা নিলাম, এখন এটাকে আমরা কালার করতে পারি যেটা যেভাবে করছি। এখন এই যে এখানে ট্যাবটা যেটা আছে, সেই জন্য আমরা যেটা করতে পারি, এখানে একটা ডিভ নিয়ে নিব যাতে ট্যাবের কোনো কন্টেন্ট উপরে না চলে যায়। ডিভ মানে হচ্ছে ডিসপ্লে ব্লক এবং এই টোটাল জায়গা সে নেবে। তো ডিভ ক্লাস নিলাম যে ফিচার্স ট্যাব। তো এভাবে নিলে সুবিধা হবে যে আমাদের এই ফিচার্স ট্যাবের কন্টেন্ট উপরে চলে যাবে না, মানে এলোমেলো হবে না। এখন ট্যাব করতে হলে দুইটা অংশ আছে ট্যাবের। প্রথমটা হচ্ছে ট্যাবের মেনু, এটা হচ্ছে ট্যাবের মেনু যেটা আছে। আর দ্বিতীয়টা হচ্ছে ট্যাবের কন্টেন্ট। এখানে কন্টেন্ট কিন্তু স্টাইলের জন্যও থাকবে, ডিজাইনের জন্যও থাকবে, কোয়ালিটির জন্যও থাকবে, কিন্তু শুধুমাত্র একটা কন্টেন্টই এখানে শো করবে। আর যেটাতে ক্লিক করব এটা হারিয়ে যাবে এবং চলে আসবে হচ্ছে এটা, অর্থাৎ এটা হাইড হয়ে যাবে এবং এটা শো হবে, এটার যে কন্টেন্টটা সেটা। তো বুটস্ট্র্যাপের ট্যাব সম্পর্কে জানতে হলে যেটা করতে হবে, getbootstrap.com/javascripts আর #tabs, এইখানে গিয়ে আপনি বুটস্ট্র্যাপের ট্যাব সম্পর্কে জানতে পারবেন। ঠিকানাটা চাইলে লিখে নিতে পারেন, অথবা getbootstrap.com থাকলেও হবে। লিখে নেওয়ার অভ্যাসটা ভালো আর কি, যে কোনো জিনিসই লিখে নিচ্ছি খাতায়, এক্ষেত্রে মানে হ্যাবিটটা ভালো আর কি। তো getbootstrap.com/javascript #tabs। তো এখানে গেলে ট্যাবের একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন দেখেন আমাদের ঠিক এরকম দরকার, এখানে যেরকম আছে এরকমই দরকার। তো এখানে ট্যাবটা ব্যবহার করতে হলে কি করতে হবে, ট্যাবের একটা মার্কআপ আছে। তো ট্যাবের মার্কআপটা হচ্ছে এখানে দেওয়া আছে, যে এখানে একটা ট্যাব ডিপ ট্যাব রোল ট্যাব প্যানেল 1 এই টাইপের দেওয়া আছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইখান থেকে এইটা কপি করে নেবেন, কপি। তো কপি করার আগে একবার বুঝে নিতেন যে এইটা হচ্ছে একটা ডিভ, যে ডিভটা দিয়ে ট্যাব করে নেওয়া হয়েছে। তারপরে ট্যাবের আমরা বলেছিলাম যে দুইটা অংশ। নাম্বার 1 হচ্ছে ট্যাবের মেনু, যেটা মেনুটা বিল্ড হয়েছে কি দিয়ে, ULLI দিয়ে, যেটা স্বভাবতই আমাদের যে কোনো মেনু বিল্ড করার জন্যই আমরা ULLI ব্যবহার করে থাকি। আর দ্বিতীয়ত হচ্ছে ট্যাবের কন্টেন্ট, অর্থাৎ ট্যাবের কন্টেন্ট হচ্ছে বিভিন্ন প্রকারের হতে পারে। এখানে দেখেন ট্যাবের কন্টেন্ট এখানে আছে হচ্ছে ট্যাবের হচ্ছে এক একটা করে ডিভ, এক একটা করে কন্টেন্ট। তো আমরা কি করব, আমরা টোটালটা আমরা যদি নিজে চাই নিজেই বিল্ড করতে পারি। ফিচার ট্যাব, এখানে আমাদের একটা ডিভের আমরা নিলাম ডিভ রোল
এখানে স্ল্যাশ ডিভ, এখানে আমাদের দুইটা অংশ। তো দুইটা অংশের প্রথমটা হচ্ছে ইউএল। এখানে ইউএল এর কিছু ক্লাস আছে, ক্লাসগুলো আপনি দিয়ে নিতে পারেন, ক্লাস এবং ইউএল এর রোল। এরপরে এর মধ্যে আছে এক একটা এলআই। তো এলআই এর মধ্যে এখানে অনেকগুলো জিনিস আছে, যেটা হচ্ছে রোল প্রেজেন্টেশন, এটা নতুন ক্লাস বুটস্ট্র্যাপের। তারপরে হচ্ছে ক্লাস অ্যাক্টিভ, অর্থাৎ যেটা আমরা শো করাতে চাই সেটাকে অ্যাক্টিভ ক্লাস দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু একটা শো করানো আছে। কোনটা শো করানো আছে? প্রথমটা। আমাদের যদি থাকতো যে ডিজাইন শো করা থাকতে হবে, সেক্ষেত্রে আমরা ডিজাইনকে অ্যাক্টিভ ক্লাস দিয়ে দিতাম। তো আমাদের এখন ওইটাতে শো করানোর দরকার আছে, তাই তো সেক্ষেত্রে আমরা এলআই এর যে রোল এবং ক্লাস, সেই ক্লাসটা নিয়ে নিলাম। এরপরে এলআই এর মধ্যে আছে হচ্ছে এ। তো এর কিছু জিনিসপত্র আছে, তার মধ্যে রয়েছে এইচআরইএফ। এইচআরইএফ দিয়ে আমরা কি বোঝাই? হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স মানেই কিন্তু অন্য কোনো একটা ওয়েবসাইটে যাওয়া, তাই না? কিন্তু হাইপার রেফারেন্স হচ্ছে দুই প্রকারের হয়, একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং আর একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে হ্যাশ দিয়ে শুরু হয়। আমার কন্টেন্ট সেকশনের কোনো একটা অংশকে যদি লিঙ্কিং করতে চাই, যে ক্লিক করলে ওই অংশের কন্টেন্ট আমাকে দেখাবে, সেক্ষেত্রে সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। আর এক্সটার্নাল লিঙ্কিং হচ্ছে এইচটিটিপি দিয়ে শুরু হয়, যেটা আমরা ওয়েবসাইটে লিঙ্কিং করি জেনারেলি, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, না এক্সটার্নাল লিঙ্কিং। হ্যাঁ, আমি ইচ্ছা করে ভুল বলি যে আপনারা মানে মাথা ঝাঁকান কিনা, সেই জন্য। তো অর্থাৎ ইন্টারনাল লিঙ্কিং শুরু হয় হ্যাশ দিয়ে। তো এখানে এইচআরইএফ হোম মানে আপনি হোম নামে কোনো একটা ডিপকে ইন্টারনাল লিঙ্কিং করতে যাচ্ছেন, হোম নামে কোনো একটা আইডিকে ইন্টারনাল লিঙ্কিং করতে যাচ্ছেন। তো এটা আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে জাস্ট ওইটাই নিয়ে নিলাম যে এইচআরইএফ হ্যাশ আমাদের এই অনুযায়ী নাম দেই। সেটা হচ্ছে নামটা কি আছে? কমফোর্ট। তো আমরা এখানে দিই কমফোর্ট, এখানে দিলাম। তারপরে এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এইগুলো হচ্ছে ট্যাবের জন্য, ডাটা রোল ট্যাব, ডাটা টুগল ট্যাব, এটা হচ্ছে ট্যাবের জন্য। তো আমরা এখানে নিয়ে নিই। এখানে মেইনলি এগুলো হচ্ছে HTML5 এর কিছু অ্যাট্রিবিউট, যেগুলো হচ্ছে মানে যে কোয়েরির কাজ করে, অর্থাৎ যে কোয়েরির বিভিন্ন মানে সিলেক্টরের কাজ করে, যেটা ট্যাবের জন্য দরকার। তো এরপরে এইটার আমাদের নাম হবে কি? এটার নাম হবে, আমরা যদি দেখি, কমফোর্ট। অর্থাৎ এই সেকশনটার নাম হবে কমফোর্ট। দেন আমি আরেকটা নিয়ে নিই, এটা জাস্ট চেঞ্জ হবে হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, অর্থাৎ বাদ বাকিগুলো একই থাকবে। এখানে ইন্টারনাল লিঙ্কিং হবে কি? স্টাইল এখানে হবে স্টাইল, কিন্তু এটা অ্যাক্টিভ থাকবে না। ক্লাসটা আমরা মুছে দেব, কারণ এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, হাইড থাকবে। এবার হচ্ছে ডিজাইন, তারপরে হচ্ছে কোয়ালিটি। এটা হচ্ছে ডিজাইন, এরপরে হচ্ছে কোয়ালিটি। তো এটা করলাম। এরপরে নেক্সট, অর্থাৎ আমরা ইউএল যেটা করলাম, ইউএল এর পরে এবার নেক্সট। এটা হচ্ছে এখন আমরা একটা ডিভ নিব, সেই ডিভের মধ্যে থাকবে হচ্ছে কন্টেন্ট সেকশনগুলো। তো কন্টেন্ট সেকশনগুলো আলাদা আলাদা ডিভের মধ্যে থাকবে, কিন্তু তার একটা প্যারেন্ট ডিভ থাকবে, অর্থাৎ ওইটা যে ট্যাবের কন্টেন্ট, সেই জন্য। তো বুটস্ট্র্যাপের ক্লাস এটা ব্যবহার করতে হবে, যে ডিভ ক্লাস ট্যাব কন্টেন্ট। এটা কিন্তু বুটস্ট্র্যাপ প্রদত্ত ক্লাস, যে ট্যাব কন্টেন্ট। এবার এর মধ্যে আমাদের এক একটা ডিভ হবে হচ্ছে ট্যাব পেন নামে, অর্থাৎ, এবং প্রত্যেকটার একটা করে আইডি হবে, যে আইডিটা আমরা উপরে দিয়ে আসছি। অর্থাৎ ট্যাব প্যানেল এটা রোল, যেটা আমরা মানে যে কোয়েরি কাজ করার জন্য ব্যবহার হয়েছে। এখানে ট্যাব প্যান যেটা, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, যে একটা ট্যাব প্যান শো হবে। আর হোমটার পরিবর্তে এখানে হবে যে আমাদের ওই যে কন্টেন্ট যেগুলো আমরা ব্যবহার করলাম, আইডি, অর্থাৎ সেটাই এটাকে সিলেক্ট করবে, ওইটাই ইন্টারনাল লিঙ্কিং হয়ে এটাকে সিলেক্ট করবে। আর এর মধ্যে ডট ডট না হয়ে অবশ্যই আমাদের কন্টেন্ট হবে যে পি দিয়ে শুরু হবে, অর্থাৎ আমাদের এখানে যে কন্টেন্ট আছে, এটা মনে করেন এটা আমরা দিলাম হেডিং 3। তো মনে করেন এখানে আমি দিলাম H3। আর প্যারাগ্রাফের মধ্যে আমাদের দুইটা প্যারাগ্রাফ আছে এখানে, তো সেই প্যারাগ্রাফ এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমরা আমাদের মতো দিই লরেম 50। মনে করেন এখানে দুইটা প্যারাগ্রাফ দিলাম, একটু একটু কম, একটু বেশি দেই। আচ্ছা, এই হচ্ছে আমাদের এক একটা ট্যাব প্যান। এখন আমাদের ট্যাব প্যানেল কয়টা লাগবে? এখানে যে কয়টা লিঙ্কিং আছে সেই কয়টা লাগবে, তাই না?
অর্থাৎ আমরা এখানে কপি করতে পারি যে ট্যাব কন্টেন্ট ট্যাব প্যান 2 3 4, তো নামগুলো চেঞ্জ হবে এবং অ্যাক্টিভ ক্লাসটা হবে না। অ্যাক্টিভ ক্লাসটা শুধুমাত্র প্রথমটার ক্ষেত্রে যেটা ওপেন থাকবে সেইটার জন্য অ্যাক্টিভ ক্লাস হবে। আর এখানে আমরা চেঞ্জ করে দিব যে তারপরটা হবে স্টাইল, অর্থাৎ এখানে এই যে আইডিটা আছে স্টাইল, একটার আইডি হবে ডিজাইন, তারপরে আইডি হবে কোয়ালিটি। এখানে কিন্তু হ্যাশ হবে না, কারণ এটা একটা আইডি, আমরা এটাকে লিঙ্কিং করছি না। ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রেই শুধুমাত্র হ্যাশ হবে। তো এরপরে আপনি দেখেন আপনার টেমপ্লেটটা এখানে যান, এখানে গেলে দেখা যাবে এই যে যেই ট্যাবটা চলে আসলো। এখন আমরা একটু কন্টেন্ট চেঞ্জ করি, নাহলে বুঝতে পারছি না যে আসলে এটা চেঞ্জ হচ্ছে কিনা। তো আমরা এখানে জাস্ট এখানে দেই কমফোর্টের কাছে কমফোর্ট, এখানে এইটা হচ্ছে স্টাইল, তারপরে দিলাম এটা হচ্ছে ডিজাইন, তারপরে এটা দিলাম কোয়ালিটি। তো তাহলে এখন আমরা জাস্ট দেখবো যে এখানে হচ্ছে আচ্ছা লোড হচ্ছে কমফোর্ট, তারপরে স্টাইল, তারপরে ডিজাইন, তারপরে হচ্ছে কোয়ালিটি। তো ট্যাবটা একটু ফেড হয়ে আসলে ভালো হতো। তো এখানে বলা হচ্ছে যে ফেড ইফেক্ট যদি দিতে চাই সেক্ষেত্রে আমাকে দিতে হবে ফেড নামে একটা ক্লাস যুক্ত করে দিতে হবে, তাহলে ফেড হয়ে ট্যাবটা শো করবে। তো সেক্ষেত্রে ক্লাসটা কোথায় দিতে হবে বলেন তো? এখানে দিতে হবে প্রত্যেকটা ট্যাব প্যানের জায়গাতে ক্লাসের ফেড আছে। আর যেটা হচ্ছে ফেড মানে অ্যাক্টিভ ফেড, সেটাকে আরেকটা ক্লাস দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে ইন নামে একটা ক্লাস দেওয়া আছে, যেটা হচ্ছে মানে ফেড হয়ে থাকবে। একটা তো আমাদের ওপেন হয়ে থাকবে, তাই না? তো সেই জন্য আমরা এখানে কি করব, ট্যাব প্যান এখানে ফেড ইন এটা দিয়ে দিলাম। আর এগুলোতে হবে কি ট্যাব প্যান ফেড, তারপরে এখানে ফেড, ঠিক এখানে ফেড। তাহলে এখন আমাদের যে ট্যাবটা নিলাম সেই ট্যাবটা এখন যদি আমরা একটু যাই সেক্ষেত্রে দেখা যাবে, দেখেন কিছু বোঝা যাচ্ছে? অর্থাৎ কন্টেন্টটা আমরা দিয়ে দিলাম। অর্থাৎ আমরা যদি বুটস্ট্র্যাপের ট্যাব করি সেক্ষেত্রে আমাদের দুটো অংশ প্রয়োজন। নাম্বার 1 হচ্ছে সেই ট্যাবের জন্য আমরা একটা ডিভ নিয়ে নিব, যেটা একদম আমাদের র্যাপার ডিভ থাকবে। তারপরে হচ্ছে আমরা ট্যাব প্যানেল যে রোল, যেটা বুটস্ট্র্যাপের নিয়ম, অর্থাৎ ওইটাকে একটা রোল দিয়ে ঘিরতে হবে ট্যাব প্যানেল দিয়ে সেইটা। আর তারপরের অংশ হচ্ছে ইউএল এলআই দিয়ে ওই মেনুগুলো তৈরি হয়। এখানে হচ্ছে ইউএল এর কিছু ক্লাস আছে যেগুলো দিয়ে ওই যে সুন্দর করে নর্মালি আমরা যদি ইউএল নেই সেক্ষেত্রে কি হয়, একটা একটা করে নিচে নিচে আসে এবং ডট আসে, লিস্ট আকারে আসে, তাই না? ইউএল এলআই নিলে তো এখানে কিছু ক্লাস দিয়ে দেওয়া আছে। আপনি যদি মনে করেন এগুলো নেবেন না, আপনি আপনার মতো কাস্টমাইজ করবেন, কোনো সমস্যা না। সেক্ষেত্রেও কাজ হবে এই যে এরকম ভাবে আপনাকে তখন হচ্ছে কাজ হচ্ছে, কিন্তু জাস্ট এগুলো সুন্দরভাবে সাজানো নাই, তাই না? সিএসএস দেওয়া থাকে, সেগুলো যদি ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে ন্যাপ ট্যাবস ইউজ করতে হবে। তারপরে রোল যেটা, সেটা হচ্ছে ট্যাব লিস্ট হিসেবে, এটা HTML5 এর অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে আমরা এখানে যে কোয়েরি অ্যাক্টিভ করার জন্য ব্যবহার হচ্ছে। তারপরে হচ্ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এলআই রোল এবং ক্লাস। এই ক্লাসটা কেন ব্যবহার করা হয়েছে এখানে? অ্যাক্টিভেশনের জন্য। তো আমরা একটা জিনিস টেস্ট করি, মনে করেন আমরা ডিফল্ট ভাবে স্টাইলকে এখানে এইটাকে আমরা ডিফল্ট ভাবে অ্যাক্টিভ করব, সেই ক্ষেত্রে অ্যাক্টিভ, আর এইটার হচ্ছে ক্লাসটা আমি কেটে দিব। তো এটাকে যদি অ্যাক্টিভ করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানেও কিন্তু ফেড ইন অ্যাক্টিভটা কেটে আমি হচ্ছে এইখানে দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের কি হবে দেখেন, এখন যদি আমরা যাই সেক্ষেত্রে দেখেন স্টাইলটা কিন্তু ডিফল্ট ভাবে সিলেক্ট হয়ে আছে। অর্থাৎ এইভাবে যদি কোনো একটা অংশকে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এটা ব্যবহার হয়। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ইউএলএলআই দিয়ে মেনু তৈরি করতে হবে, তার স্টাইলটা পাইয়ে দিতে হবে, দেন আমাদের আরেকটা অংশ করতে হবে, তার মধ্যে থাকবে ডিভগুলো যেগুলো হচ্ছে ওইখানে ক্লিক করলে শো হবে। সেই ডিভের দুইটা বাধ্যবাধকতা আছে, সেটা হচ্ছে তার ক্লাসটা অবশ্যই ট্যাব প্যান হতে হবে, কারণ এখানে কিছু স্টাইল দেওয়া আছে, ডিসপ্লে নান বা হাইড শো এরকম কিছু করা আছে। আমরা যখন jQuery বেসিক শিখছিলাম তখন কি করছিলাম, যে ক্লিক করলে শো হবে, তাই না? তো এখানেও এরকম jQuery কিছু দেওয়া আছে, হাইড শো দেওয়া আছে। আর এখানে ফেড ইন এর কাজ কি, যে ডিফল্টটা ওপেন হয়ে থাকবে সেটার জন্য একটা ফেড ইফেক্ট থাকার জন্য, অন্যগুলোতে কিন্তু ফেড ইনটা নাই। তো তাহলে এইভাবে করতে হবে। এরপরে আপনি কাস্টমাইজ করতে পারবেন, যেমন আমাদের ট্যাবটার চেহারা কিন্তু এরকম, আমাদের এরকমই করতে হবে। তো এখানে প্রথমে অংশটুকু কেমন আছে দেখেন, যে এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু অন্যরকম, এটার একটা বর্ডার দেওয়া আছে।
তো এটা কি আমাদের এইভাবেই করতে হবে, এভাবে যদি করতে চাই সেক্ষেত্রে এভাবে স্টাইলাইজ করতে হবে। তো আমরা এই ইমেজটা নিয়ে আসি, এই ইমেজটা প্রয়োজন। এই ইমেজটা নিতে হলে আচ্ছা এখানে একটা আচ্ছা এইটা একটা হ্যাঁ এই দুইটা ইমেজ ট্রিম। এবার এটাকে কিভাবে সেভ করব? পিএনজি সেভ করব, কারণ হচ্ছে এটার ট্রান্সপারেন্ট লেয়ার আছে এই জন্য। তো এখানে হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ড সাদা থাকতো সেক্ষেত্রে আমরা জেপিজি সেভ করতে পারতাম, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট টাইপের আছে এই জন্য। আচ্ছা এবার এটাকে সেভ করে নিলাম, এটাকে নিলাম এখানে নিলাম শোস। তো আমরা ফার্স্টটাতেই দেই, অর্থাৎ এখানে নেই ইমেজ স্ল্যাশ শোস। তো একে আমরা একটা ক্লাস দিব যে জন্য এটা ডান দিকে চলে যাবে এবং ফ্লোট রাইট হয়ে যাবে। তো সেই জন্য এখানে ক্লাস দিলাম ট্যাব রাইট ইমেজ। ইমেজের ক্ষেত্রে আরেকটা ক্লাস বুটস্ট্র্যাপে দেওয়া উচিত, সেটা হচ্ছে আচ্ছা আমরা রেসপন্সিভের সময় দেখবো এটা। তো এবার এখানে দেই ট্যাব রাইট ইমেজ ফ্লোট রাইট। ফ্লোট রাইট হলেই হবে না, মার্জিন লেফট থাকতে হবে। আমরা দিলাম 20 পিক্সেল। জাস্ট আমরা ওই যে ইমেজটা সেই ইমেজটা এখানে নিয়ে আসলাম, এছাড়া আর কিছু না। আচ্ছা আমরা একটু দেখে আসি। ও আমাদের তো এটা দিয়েছি হচ্ছে এখানে। হ্যাঁ, তো এখন আমরা এটার স্টাইলিং ঠিক করব। তো প্রথমত আমাদের যেটা করতে হবে যে আমরা ওই ক্লাসটা পাইয়ে দিয়ে আসি, ক্লাসগুলো কপি করে নিয়ে আসি। অর্থাৎ এইখানে আমাদের এখানে একটা ডিপ নেওয়া দরকার, যে প্রথমে আর কি। আচ্ছা এই ডিপটা যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে চাইলে এখানে নিয়ে নিতে পারি, অথবা এখানে একটা ক্লাস দিতে পারি যে ক্লাস ফিচার্স টাইটেল। H2 এর একটা ক্লাস দিলাম যেন এটাকে আমরা স্টাইলাইজ করতে পারি। তো এখন এইখানে আমরা ওইটা দিয়ে দিলাম, অর্থাৎ ডট এইটা। এখানে কিন্তু H2 দেওয়া লাগবে না, কেন? কারণ H2টারই ক্লাস নিয়েছি, তাই না? এই জন্য। আর এখানে দিতে হবে কি এইটা, তারপরে স্প্যান। অর্থাৎ আমাদের ওই যে উপরে যে এইটার স্টাইল এটার স্টাইল তো একই ছিল, তাই না? তো আমরা কি করলাম, জাস্ট ওইটার সাথে এটা একটু পাইয়ে দিয়ে আসলাম। এছাড়া কিন্তু আর নতুন কিছু করা হলো না এখানে, কারণ আমাদের একই জিনিস সিএসএস বারবার লেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের ট্যাবটাকে সুন্দর করে যেভাবে আছে সেভাবে করা। তো ফার্স্টলি আমাদের টোটালটাকে আমরা নিয়ে আসি, অর্থাৎ ফিচার্স যেই ট্যাব সেই ট্যাবটা নিলাম, ফিচার্স ট্যাব। এই ট্যাবটার হচ্ছে একটা জিনিস করা আছে, সেটা হচ্ছে উপর থেকে একটু জায়গা, এখানে দেখেন উপর থেকে একটু জায়গা আছে যে 20 পিক্সেল মতো। তো আমরা কি করব, এটাকে মার্জিন বটম না মার্জিন টপ 20 পিক্সেল, কারণ আমাদের উপরে জায়গা দরকার। এই যে এখান থেকে এইটুকু একটু জায়গা দরকার ছিল এই জন্য। এরপরে আমরা যেটা করব, এইটাকে স্টাইলাইজ করব। এটার দেখে আসি, এটা হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড, তারপরে আমরা ফন্ট সাইজটা একটু বাড়াই দেব, কালারটা কালো এরকম। তো সেই জন্য আমরা কি করব, এখানে যাই, এইটাকে যদি আমি সিলেক্ট করতে চাই আমাদের ক্লাস দিয়ে এটাকে, তাহলে কি করব, ফিচার্স ট্যাব ইউএল এলআই এ, তাই না? আমরা যদি আরো নিস্টেড করে নিতে চাই, ফিচার্স ট্যাব ইউএল ক্লাস ন্যাভ, তারপরে এলআই, তারপরে এ। তো এরকমও করে নিতে পারি, আপনার ইচ্ছে। দেখবেন কোনটা দিয়ে আপনার পাচ্ছে না, এখানে দেখবেন যে ফিচার্স ট্যাব এখানে ইউএল এলআই এ, তাই না? তো ইউএল এলআই এ এখানে কি হবে, এখানে হচ্ছে ফন্ট ওয়েট কত হবে 700, তারপরে ফন্ট সাইজ আমরা একটু বেশি করে দেই, ফন্ট সাইজ আমরা দেই হচ্ছে 16 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম কি হবে আপার কেস, তারপরে কালার কালো রঙের। তো এখন আমরা দেখবো যে আসলে এরকম হয়েছে কিনা। হয়েছে না? এরকম যেরকম ছিল ওইরকম হয়েছে। আচ্ছা এরপরে হচ্ছে আমরা যাই
আমরা ওই প্রথমটাকে অ্যাক্টিভ করে আসি, তা না হলে একটু সমস্যা হচ্ছে। অর্থাৎ অ্যাক্টিভ করতে হলে কি করতে হবে, এই এলআই এর যে ক্লাস, সেই ক্লাসটা আমরা এখানে দিই অ্যাক্টিভ, তারপরে হচ্ছে ইন থেকে শুরু করে অ্যাক্টিভ পর্যন্ত এইটা হবে হচ্ছে এখানে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে এটা করে নিলাম যে এরকম আসলো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের নিতে হবে, এবং প্রত্যেকটা ইনঅ্যাক্টিভ ট্যাগের একটা করে এরকম মানে লং বর্ডার আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইউএল এরটাকে আমরা প্রথমে একদম লং বর্ডারটা দিয়ে দিব, যে টোটাল যে ইউএলটা, সেই ইউএলটার আমরা একটা লং বর্ডার দিয়ে দিব। আর আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে এলআই এর বর্ডার রাইট দিয়ে দিব। তো এখানে বর্ডারটার আমরা কালার নিয়ে নিব। এখানে আমরা বর্ডারটার কালারটা নিয়ে নিই, কালারটা এইটা। আর বর্ডারটার উইড কতটুকু সেটা যদি দেখি, সেক্ষেত্রে উইড হচ্ছে 7 পিক্সেল। তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা বাকিগুলো নিয়ে নিই, যে প্রথমত হচ্ছে ইউএল, তারপর এটা হচ্ছে এলআই, তারপর এটা হচ্ছে এলআইএ। তো ইউএল কে বর্ডার বটম, এখানে দিলাম 7 পিক্সেল সলিড এইটা। তাহলে কি হলো, এখানে এই যে বর্ডারটা আসলো, সেই বর্ডারটা হচ্ছে 7 পিক্সেল একটা বর্ডার আসলো। নিচে আসলো, এটা আমরা ঠিক করে দিব পরে। আচ্ছা, এরপরে হচ্ছে এক একটা এলআই এর বর্ডার দিয়ে দিই, যে হচ্ছে ডান দিকে এরকম একটা বর্ডার আছে। তো আমরা এটার একটা বর্ডার আছে বুটস্ট্র্যাপের, সেই বর্ডারটা কোথা থেকে আসছে, সেটা হচ্ছে এলআই এ তে আসছে। এখানে দেখা যাচ্ছে এই যে বর্ডার কালার, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এখানে বর্ডার এখানে দেওয়া আছে এলআই এ তে। তো এখন আমরা ওইখানে বর্ডার দিয়ে দিই, অর্থাৎ এলআই এ তে বর্ডার রাইট কত, 7 পিক্সেল সলিড এইটা হচ্ছে বর্ডার রাইট। অর্থাৎ এখানে খেয়াল করেন যে বর্ডারে এখানে একটা বর্ডার চলে আসছে। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে হ্যাঁ, ওই পাশেও আসবে, ওই পাশে হচ্ছে দিয়ে দিতে হবে। আগে আমরা উপরে বর্ডারটা দিয়ে আসি, অর্থাৎ উপরে একটা বর্ডার আছে, সেটা হচ্ছে আমরা বর্ডারের কালারটা নিয়ে নিলাম। এখানকার ট্যাবটা আসলে ওয়েব স্ট্যান্ডার্ড করে করা না, পিএইচডি তে যেরকম আছে সেরকম করে ইয়ে করে দিয়েছে। আচ্ছা, এবার হচ্ছে বর্ডার টপ। আচ্ছা, বর্ডার টপটা টোটালটাতে নাই, তাহলে সেক্ষেত্রে আমরা বর্ডার টপ 1 পিক্সেল সলিড এইটা হচ্ছে আমাদের বর্ডার টপ। আচ্ছা, আমরা বর্ডার টপ দিয়েছি। এখানে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াসটা কেটে দেই। বর্ডার রেডিয়াস 0, অর্থাৎ ওই যে কোনা কোনা করে বাঁকানো এই জিনিসগুলো আমাদের দরকার নাই, এই জন্য বর্ডার রেডিয়াস এখানে 0 হবে। ঠিক আছে, বর্ডার রেডিয়াসটা 0 করে দিছি। এবার হচ্ছে আরেকটা, এখানে হচ্ছে যেটা অ্যাক্টিভ একটা ট্যাব থাকে, এই অ্যাক্টিভ ট্যাবটাকে আমরা এখন কাস্টমাইজ করতে হবে। অর্থাৎ এটাকে যদি কাস্টমাইজ করতে চাই, সেক্ষেত্রে এই যে আমাদের অ্যাক্টিভ একটা ক্লাস আছে, আর কালারটা হচ্ছে আমরা এটা দিব নরমালি, অর্থাৎ সব ট্যাবের ক্লাস কালার হবে এইটা। আর এখানে আমরা আরেকটা ক্লাস পাবো, সেই ক্লাসটা কি, এলআই এর একটা ক্লাস আছে না অ্যাক্টিভ, এই ক্লাসটা নিয়ে নিতে হবে। নিয়ে এটার কালারটা হবে কি 000, এইটার হচ্ছে বর্ডার রাইট হবে এইটা। অর্থাৎ অ্যাক্টিভ ক্লাসের ওইটা বর্ডার রাইট হলেই তো আমাদের ওই স্টাইলের পাশে হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস, আমরা এটাকেও বর্ডার রেডিয়াস 0 করে দেই। আচ্ছা, তো এরপরে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, এবং আরেকটা জিনিস করতে হবে যেন আমাদের হচ্ছে ইয়েটা না পাই। আর এখানে হচ্ছে হোভারটা ঠিক করতে হবে পরে। আচ্ছা, আগে হচ্ছে আমি টোটালটাতে একটা বর্ডার দিয়ে আসি, এবং এইটার কিন্তু একটা প্যাডিং হবে, অর্থাৎ কন্টেন্ট সেকশনের এটার একটা প্যাডিং হবে এবং এটার একটা বর্ডার হবে। তো এটার হচ্ছে বর্ডার লেফট, বর্ডার বটম আর বর্ডার রাইট, এই তিনটা আছে।
তো কন্টেন্ট সেকশনের জন্য আলাদা একটা ডিভ নেওয়া আছে, সেই ডিভটার নাম হচ্ছে ট্যাব কন্টেন্ট। তো আমরা কি করতে পারি, ট্যাব কন্টেন্টে একটু নেস্টেড করে নিব, সেই জন্য আমাদের একটা প্যারেন্ট একটা ডিভ আছে, ট্যাব কন্টেন্টেরও প্যারেন্ট ডিভ আছে একটা। তো কোনো প্যারেন্ট ডিভ খোঁজার জন্য এখানে ট্যাব কন্টেন্ট এখানে ক্লিক করতে হবে, করে তার আগে একটা ডিভ আছে, কি আছে আমাদের ডিভ ফিচার্স ট্যাব। তো এবার আমরা এখানে নিয়ে নিতে পারি যে আমাদের যে ক্লাস সেইভাবে নিতে হবে, অর্থাৎ ফিচার্স ট্যাব ক্লাস ট্যাব কন্টেন্ট। এইটার হচ্ছে বর্ডার বটম 1 পিক্সেল সলিড, আর কালারটা আমরা এটাই দিয়ে দিই। তারপরে বর্ডার লেফট 1 পিক্সেল সলিড, এইটা বর্ডার রাইট 1 পিক্সেল সলিড, এইটা। আর হবে হচ্ছে প্যাডিং, প্যাডিং কত আমরা দেখে আসি, অর্থাৎ এখানে হচ্ছে আমরা প্যাডিং দিতে পারি 50 পিক্সেল, অর্থাৎ 50 পিক্সেল প্যাডিং। সব দিকেই কিন্তু প্যাডিং আছে, এই জন্য আমরা ডাইরেক্টলি 50 পিক্সেল দিয়ে দিলাম এখানে। এই হচ্ছে আমাদের প্যাডিং। আচ্ছা, এটা ঠিক হবে, এটা আমরা করতেছি। তো এখন এইটা প্যাডিং আছে, এখন অ্যাক্টিভ ক্লাসের আরো কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা একটু বড় করে নেই। এখানে যদি আমি একটু দেখি, অ্যাক্টিভ ক্লাসের আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে যেটা অ্যাক্টিভ ক্লাস, আর একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আসি। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটু অন্যরকম বলতে আমরা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডটা আগে নিয়ে আসি। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখান থেকে হালকা শেড হতে হতে সাদা হয়ে গেছে, তাই না? এরকম ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডকে বলে গ্রেডিয়েন্ট, অর্থাৎ দুই কালারের ব্যাকগ্রাউন্ড যদি এরকম ভাবে হয় সেই ব্যাকগ্রাউন্ডকে বলে গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড বলে। তো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড এখানে আমাদের দিতে হবে। তো আমরা হচ্ছে নর্মালি এটা এখন ইমেজ হিসেবে ব্যবহার করব, পরবর্তীতে দেখবো যে কি করে গ্রেডিয়েন্ট সিএসএস দিয়ে দেওয়া যায়। তো ইমেজ হিসেবে দিতে হলে এখানে একটু মানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ব্লক করতে হবে, করে চিকন করে, অর্থাৎ এখানে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা এখানে একদম চিকন করে নিয়ে এন্টার দিয়ে দিতে হবে। নিলে এই যে আমাদের যেটা একটা ইমেজ আসলো, এই ইমেজটাকে আমরা রিপিট এক্স করে দিব। রিপিট এক্স করে দিলে এটা সব দিকে ছড়ায় যাওয়ার কারণে এটা ব্যাকগ্রাউন্ডটা ঠিক হয়ে যাবে। তো এখন আমরা দেখি যে আসলে কি হইলো। এখানে পিএনজি, এবার আমরা দিলাম যে ট্যাব বিজি, ট্যাব ব্যাকগ্রাউন্ড, পিএনজি ফাইল কিন্তু এটা। তো এখন আমরা ট্যাব কন্টেন্টকে কি করব, ট্যাব কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড ইউআরএল, তারপরে আইএমজি স্ল্যাশ, এখানে ট্যাব বিজি, এটা হবে কি রিপিট এক্স, তারপরে স্ক্রল যাই দেন না কেন 0 দিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডটা হবে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা কাটা হয় নাই, আমাদের কোনো একটা মানে প্রবলেম হয়েছে, এই জন্য এরকম দেখাচ্ছে, আসলে এরকম হবে না এটা। আচ্ছা হ্যাঁ, আমি অন্যরকম করে নিছি, এই জন্য এটা হচ্ছে মানে নিতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই ইমেজটাকে ফ্ল্যাটেন করে নিতে হবে, ফ্ল্যাটেন ইমেজ। যদি এরকম প্রবলেম হয় কোনো সময় সেক্ষেত্রে এরকম করবেন। একটু বড় করে নেই এখন। আচ্ছা, এবার সেভ ট্যাব বিজি, ওটাই রিপ্লেস করে দিলাম জাস্ট। এবার রিফ্রেশ দেই। আচ্ছা, এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, তাই না? অর্থাৎ এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু উপর থেকে হালকা তার কিন্তু একটা শেড দেখা যাচ্ছে এইটা। এরপরে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ঠিক একইভাবে আবার আগের অবস্থায় ফেরত গেলাম, দেন আমাদের এখন এইটা করতে হবে। তো এইটা করতে হলে আমি একই কাজ করব, সেটা হচ্ছে ফ্ল্যাটেন ইমেজ, অর্থাৎ ইমেজে এখানে গ্রেডিয়েন্ট আকারে দেওয়া, তো ফটোশপে ওখানে গ্রেডিয়েন্ট টোটালটা দেওয়া, আমরা ক্রপ করছি ওইটুকু গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে, 100% করে দেওয়া, এই জন্য আর কি সমস্যা হচ্ছে। এখন আমরা ওই অংশটুকুর ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করে নিব, অর্থাৎ যেটা করব সেটা হচ্ছে এখানে গেলাম, তারপর একটু বেশি করে নিলে সমস্যা নাই, আমাদের যতটুকু লাগবে ততটুকু এখানে আসবে। তো এবার দিলাম এন্টার। এবার আমি এটাকে সেভ করে নিলে এটার নাম কি দেব, ট্যাব লিঙ্ক বিজি, ট্যাব লিঙ্ক ব্যাকগ্রাউন্ড, এটা হিসেবে দিলাম। তো এবার এটা কাকে দিব, এটা দিব হচ্ছে আমরা অ্যাক্টিভটাকে, কারো অ্যাক্টিভ ছাড়া অন্যটার কিন্তু আবার অন্যরকম আরেকটা ব্যাকগ্রাউন্ড। তো সেই জন্য এলআই অ্যাক্টিভ এ, এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড
url img slash tab active tab link bg, এটা হচ্ছে repeat x scroll 00, এটার কোনো মানে এটার ভ্যালু আমি বোঝাবো পরে। তো এটার ব্যাকগ্রাউন্ড ওইটা হবে। এখন আমরা যাই, অর্থাৎ এই ট্যাবের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ওইটা হয়ে গেছে। এখন এই ট্যাবের নিচে ইয়ে নাই আর কি, আমরা যদি দেখি যে এই ট্যাবটার নিচে আপনার বর্ডারটা নাই, অর্থাৎ বর্ডার বটমটা নাই, কিন্তু আমরা বর্ডার বটম দিছি কাকে? টোটাল ইউএল কে দিছি। তো ইউএল কে দিছি, এখন যেটা করতে হবে এটার হচ্ছে অ্যাক্টিভ এ যেটা, এটার হচ্ছে প্যাডিং বটম বাড়াতে হবে। অর্থাৎ আমরা প্যাডিং বটম এখানে বাড়ায় দিব এবং ওই যে আমাদের যে বর্ডার বটমটা আসবে সেটাকে অ্যাবসোলিউট পজিশন রিলেটিভ করে দিতে হবে। আচ্ছা, আপাতত এটা এরকমই থাক, তারপরে আমি এটা দেখাচ্ছি, কারণ এটা একটু অ্যাডভান্স, তো আপনাদের অ্যাবসোলিউট রিলেটিভ না বুঝালে এটা বুঝতে পারবেন না। আমরা নেক্সটটাতে যাই। তো এবার এইটার নিয়ে নিই ঠিক একইভাবে, ফ্ল্যাটেন, তারপরে আমরা এখান থেকে নেই। আচ্ছা, এই পর্যন্তই নিলাম। ট্যাব জেনারেল লিংক নাম দিলাম। এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে কোথায়? এখানে না, ব্যাকগ্রাউন্ড ইউআরএল img slash tab general link repeat x দিয়ে দিলাম। এবার আমরা এখানে যাই, সেক্ষেত্রে আমাদের এই ট্যাবের ব্যাকগ্রাউন্ডটা এরকম, আবার ক্লিক করলে এটা কিন্তু যেই ব্যাকগ্রাউন্ড হওয়া দরকার সেটা কিন্তু হয়ে যাচ্ছে। এখানে আরো কিছু কাজ আছে, যেমন হোভার করলে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, মানে বর্ডার রাইটটা হোভার করলে 1 পিক্সেল দেওয়া আছে, এটা বুটস্ট্র্যাপ থেকে আসে। তো সেটা হচ্ছে 1 পিক্সেল হওয়ার কারণে এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা ঠিক করতে হবে এখন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইগুলোকে ঠিক করে ফেলি, যে বর্ডার রাইটটা যেটা হচ্ছে সেটা যেন ব্যাকগ্রাউন্ড কালারটা ওরকমই থাকে হোভার করলে। তো আমরা অ্যাক্টিভ এ যেটা আছে সেটাকেই হোভারে দিয়ে দিই, অর্থাৎ li হোভার এ। আচ্ছা, li হোভার এ একটা আছে, li a হোভার একটা আছে। আচ্ছা, এখানে li হোভার এ আছে একটা, আরেকটা আছে হচ্ছে li আরেকটা আছে হচ্ছে সেটাকে বলে হচ্ছে সিএসএস এর ল্যাঙ্গুয়েজে সেটা হচ্ছে li ফোকাস, অর্থাৎ ক্লিক করে রাখাকে বলে ফোকাস। হোভার হচ্ছে ওইটার উপরে যাওয়া, আর ফোকাস হচ্ছে যেমন দেখেন এখানে কিন্তু একটা ডট ডট আকারে একটা ইয়ে আসছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, এই যে ডট ডট আকারে একটা লিঙ্ক আসছে। এটা যদি আপনি মানে দরকার না হয় সেক্ষেত্রে যেটা করতে পারেন, মনে করেন ফিচার্স এটা আমাদের দরকার নাই, যে এ ফোকাস আমরা এখানে দিলাম, ওইটা হচ্ছে আউটলাইন আসে একটা আউটলাইন, এখানে নাম, তাহলে এখন কিন্তু ওইটা আসবে না, অর্থাৎ ফোকাস এখন দেখেন ওইটা কিন্তু আসে নাই, অর্থাৎ দেখছেন আসছে ওই যে ডট ডট আকারে একটা ছিল ওইটা কিন্তু আসে নাই। আচ্ছা, এখন যেটা হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ অ্যাক্টিভটাতে আমাদের হচ্ছে এই বর্ডারটা কাজ করছে না, অর্থাৎ অ্যাক্টিভটার ক্লাসে। তো সেই জন্য এখানে অ্যাক্টিভ যেটা, অ্যাক্টিভে বর্ডার এখানে আমাদের দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে দেখে আসি যে আমরা অ্যাক্টিভ করলাম, এখানে বর্ডারটা আসলে পাচ্ছে কোথায় থেকে। এখানে দেখেন যে এ হোভার ফোকাস বর্ডার রাইট বলা আছে, যে বর্ডার উইডথ বলা আছে 1 পিক্সেল, ঠিক আছে, কিন্তু আমাদের হোভার ফোকাস করলেও বর্ডার হতে হবে হচ্ছে 7 পিক্সেল, তাই না? তো সেই জন্য আমাদের এখানে li যেটা করলাম যে আচ্ছা এই হোভারটা আমরা এখানে দেই, li a হোভার, আর আরেকটা কাজ করব li a ফোকাস, অর্থাৎ ফোকাস করলেও যেন আমাদের ওই বর্ডারটা না চলে যায় এখানে। আচ্ছা, এখানে আমরা এখন দেখে আসি। আচ্ছা, এখানে হচ্ছে ফিচার্স ট্যাব ইউএল li a ফোকাস। আচ্ছা, বর্ডার উইডথ 7 পিক্সেল, অর্থাৎ এখন আমাদের এখানে বর্ডার উইডথ 7 পিক্সেল পাচ্ছে। আরেকটা কাজ করতে হবে এখানে, মানে ট্যাবটা একটু ঝামেলাপূর্ণ, মানে অনেক সিএসএস লিখতে হয় ট্যাবের জন্য। তো সেই ক্ষেত্রে সবচাইতে ভালো পদ্ধতি কি জানেন? সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে যে এখন আমাদের এই যে সিএসএস এ ঝামেলা করছে, কেন করছে? আমরা বুটস্ট্র্যাপে সিএসএসটা নিছি, এই কারণেই কিন্তু ঝামেলা করছে। আমরা যদি
বুটস্ট্র্যাপে সিএসএসটা সব মুছে দিয়ে নিজের মতো করে করতাম, তাহলে বুটস্ট্র্যাপে থেকে কোনো ক্লাস নিয়ে আমাদের ঝামেলা করতো না। এই ঝামেলাটা এরকম মানে ইচ্ছা করে করানো হয়েছে যাতে আপনারা মানে নেক্সট টাইম আপনারা আপনাদের মতো স্টাইলটা ইউজ করেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? অর্থাৎ আমরা এই দেখেন, আমরা যদি এই যে বুটস্ট্র্যাপে যে ন্যাপ ট্যাব সেটা না করে আমরা করতাম যে এখানে দিলাম ফিচার্স মেনু, এই নামে একটা যদি ক্লাস নিতাম, সেক্ষেত্রে আমাদের কি হতো? সেক্ষেত্রে আমাদের লাভটা হতো যে আমরা হচ্ছে সিএসএস লিখতে পারতাম। কিভাবে? ফিচার্স ট্যাবস ইউএল এলআই না করে এখানে আমরা করতাম ফিচার্স ট্যাব, এখানে ইউএল ক্লাস, এইটা, তাই না? ফিচার্স মেনু নামে একটা ক্লাস নিছি না? তারপরে হতো এলআই, এলআই এর হতো এ, তারপরে এলআই এর হতো হোভার। তাহলে এখন আমরা এই স্টাইলগুলো যদি কেটে দেই, এইগুলো, তাই না? এগুলো যদি কেটে দেই, এরপরে আমরা হচ্ছে আমাদের যেরকম স্টাইল দরকার, যেখানে যেখানে বর্ডার রাইট দরকার, সেটা করতে পারবো। ওই বুটস্ট্র্যাপে সিএসএস এসে আমাদের আর ঝামেলা করবে না। যেমন আমরা এটা যদি কুইকলি করতে চাই, সেক্ষেত্রে এলআই এর প্রথমে দিতে হবে ডিসপ্লে ইনলাইন কি ইনলাইন ব্লক। এলআই এর ব্যাকগ্রাউন্ড এবং বর্ডার রাইট হবে এরকম, অর্থাৎ ফন্ট ওয়েট 700, ফন্ট সাইজ 16, মানে টেক্সট ট্রান্সফর্ম, বর্ডার রাইট, বর্ডার টপ, বর্ডার রেডিয়াস, ব্যাকগ্রাউন্ড সব হবে এখানে। আমরা এটা কাট করে জাস্ট এখানে নিয়ে গেলাম। আর এলআই একে কি করব? ডিসপ্লে ব্লক, যাতে ওইটার পাই। এখন এখানে প্যাডিং দিতে হবে। এই যে ইউএলটার এটা এখানে নিয়ে দিলাম। বর্ডার রেডিয়াস এখন আর ঝামেলা করবে না, কারণ আমরা আমাদের মতো করে নিয়েছি। ঠিক একইভাবে এলআই এ হোভার আমরা এখানে দিয়ে দিতে পারবো এখন। অর্থাৎ আপনারা যেটা করবেন, বেস্ট প্র্যাকটিস হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো না নেওয়া। এখন এখানে আমরা জাস্ট বেশি কিছু করতে হবে না। যেমন ইউএল এর যেটা করতে হবে, ইউএল এর হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল না, যেটা আমরা ডিফল্ট নর্মালি মেনু তৈরি করি ঠিক সেই রকম। আচ্ছা, মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নাম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এলআই, ঠিক আছে, এলআই এ কে আমরা কি করব? এখানে হচ্ছে প্যাডিং 10 পিক্সেল। আচ্ছা, 10 পিক্সেল, বা এখানে আমরা দিতে পারি 10 পিক্সেল 20 পিক্সেল, যাতে ওইদিকেও একটু জায়গা হয়। আচ্ছা, এবার এটা কপি করে নিয়ে যাই। আচ্ছা, তাহলে এখন আমাদের এই সিএসএস এ কোনো ঝামেলা হবে না। এখন আমরা আমাদের মতো অ্যাক্টিভে ক্লাস দিতে পারবো, অ্যাক্টিভের ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, মানে ইচ্ছা মতো। অর্থাৎ বুটস্ট্র্যাপের ট্যাবকে যদি আপনি কাস্টমাইজ করতে চান, পিএইচডির মতো হুবহু করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো মেনুগুলো নিয়ে নেবেন। যেমন এখন এটা আছে হচ্ছে অ্যাক্টিভ এ, তাই না? অ্যাক্টিভ এর ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম হবে না। অ্যাক্টিভ এর ব্যাকগ্রাউন্ডটা কিরকম হবে? এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, অর্থাৎ হোভারে যা হবে সেটাই হচ্ছে অ্যাক্টিভ। এখানে আমি কমা দিয়ে এখানে দিয়ে দেই যে এলআই ক্লাস অ্যাক্টিভ। তো অ্যাক্টিভে এখন আমাদের অ্যাক্টিভ এর ব্যাকগ্রাউন্ডটা এরকম, এখানে গেলে এরকম, এখানে গেলে এটার ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এখানে গেলে এটার ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন না, অর্থাৎ টেক্সট ডেকোরেশন হবে না। তাহলে এখন আমাদের বুটস্ট্র্যাপের যে ইয়েটা করলাম, সেটা কিন্তু এখন ঠিক আছে। আর এই যে দাগটা, এই দাগটা আছে হচ্ছে শুধুমাত্র এখান থেকে। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই দাগটাকে বিফোর আফটার দিয়ে নিয়ে আসতে হবে। বিফোর আফটার দিয়ে নিয়ে এসে এটাকে একটা পজিশন অ্যাবসুলেট করে নিচে দিয়ে দিতে হবে। নিচে দিয়ে এমনভাবে দিতে হবে যেন এটা এখান থেকে শুরু হয় আর এটা এই নিচে চলে যায়। তাহলে আমাদের ট্যাবটা যেরকম পিএইচডিতে আসে হুবহু সেই রকম হবে। তো এইটা হচ্ছে বিফোর আফটার শেখার পরে তারপরে ওটা করতে হবে। এখন শিখলে বুঝতে পারবেন না যে বিফোর আফটার করতে হলে আর কি কি এলিমেন্ট আমাদের জানা প্রয়োজন। তো আমরা হচ্ছে এটা আপাতত এখানে এরকমই রাখলাম, আমরা হচ্ছে এটা ইয়ে করে দেখে নিব। আচ্ছা, এর মধ্যে হচ্ছে আমাদের কিছু কন্টেন্ট আছে। আচ্ছা, এখানে হচ্ছে এইটার মার্জিন টপ আছে, অর্থাৎ ফিচার্স ট্যাব, ওখানে আমরা কি নিছি H3 না, H3 মার্জিন টপ 20 পিক্সেল।
আচ্ছা, আর এইটার নিচে যে জায়গাটা ইয়ে করার জন্য সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইটাকে ওভারফ্লো হিডেন, অর্থাৎ এখানে ফ্লোট লেফট রাইট আছে, অথবা আমরা ক্লিয়ার বোথও করতে পারতাম। যাই হোক, এই কন্টেন্টটা এখানে যেন এরকম ইয়ে না হয়। তো এবারে হচ্ছে এই কন্টেন্ট, আচ্ছা এখানে H3 এর এখানে হচ্ছে কালারটা নিয়ে নেই। আচ্ছা H3 এখানে পেয়েছে কিনা একটু দেখে আসি। হ্যাঁ, এখানেই দিই কালার, এইটা টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, ফন্ট সাইজ 18 পিক্সেল, একটু বেড়াই দিই। এটা হচ্ছে H3 এর জন্য। আর ট্যাব কন্টেন্টের মধ্যকার যে কালারটা, সেই কালারটা হবে হচ্ছে এইটা। কালারটা দিয়ে দিলাম ওইটা। এখন আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে এর যে পিটা, আচ্ছা ট্যাব পেন হবে। আচ্ছা, এটার মধ্যে যে প্যারাগ্রাফটা, সেই প্যারাগ্রাফটার মার্জিন বটমটা একটু বেশি অন্যান্য চাইলে। এখানে খেয়াল করেন মার্জিন বটমটা বেশি। তো সেই জন্য আমরা কি করব, যে এইটা হচ্ছে আগের ক্লাসের নাম হচ্ছে ট্যাব পেন। তো এখানে আমরা নিব ফিচার্স ট্যাব পেন। আচ্ছা, কালারটা আমরা এখানে দেই এই কালারটা। আর এখানে দিলাম ট্যাব প্যানের যে মধ্যকার যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফের মার্জিন বটম 30 পিক্সেল, একটু বেশি করে দিলাম, অর্থাৎ মার্জিন বটমটা যেন এখানে বেশি হয়। আচ্ছা, তাহলে এখন আমাদের মার্জিন বটম এখানে বেশি। এরপরে আমাদের নিচের অংশের কাজ। তো এটা হচ্ছে আরেকটা এরিয়া। এখানেও কিন্তু একটা ইয়ে আছে, অর্থাৎ হালকা একটা শেড টাইপের আছে, যে ব্যাকগ্রাউন্ডটা একটা গ্রেডিয়েন্ট টাইপের। তবে এখানে শেডটা একটু আলাদা, যে এখানে হচ্ছে রেডিয়াল টাইপের, অর্থাৎ এখানেই সাদা কিন্তু এখানে নাই। তো সেই জন্য আমরা কি করব, মানে ওয়েব স্ট্যান্ডার্ড করে করতে হবে। এখানে যেভাবে আছে সেটা করতে হলে টোটাল ইমেজটা আমাকে নিতে হবে। তো আমরা কি করব, যে গ্রেডিয়েন্ট জেনারেটর ইউজ করে উপরের কালার আর নিচের কালার আমরা ওইভাবে দিয়ে দিব। আর এখানে যেহেতু একটু ঝিরঝিরে টাইপের ইমেজ আছে, খেয়াল করেন এই যে, ঠিক আছে। তো সেই জন্য এখন এখানে গ্রেডিয়েন্ট জেনারেট না করে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যাই, যেভাবে আমরা নিছিলাম, অর্থাৎ এটা নেওয়ার আগে কি করতে হবে, ফ্ল্যাটেন ইমেজ করে নিতে হবে, যাতে আমাদের কোনো ইয়ে না। এটা একটু বেশি করে নিব, কারণ এটা একটু ঝিরঝিরে টাইপের ইয়ে আছে। আমরা মানে এত দূর নিয়ে নিলাম, হাইট আমাদের এত দূর দরকার নাই। পিএইচডিতে কেন যে এত দূর হাইট ব্যবহার করা আমি নিজেও জানি না। আচ্ছা, এখানে নিয়ে নিলাম। এবার এটাকে আমরা সেভ করে নিলাম, পিএনজিতে সেভ করলেই হবে। এটা সেভ করলাম যে ফুটার বিজি। তারপরে এবার হচ্ছে আমাদের যেই রো, এটা কিন্তু শেষ হয়ে যাবে, অর্থাৎ এই যে আমাদের একটা এরিয়া করেছি মেইন কন্টেন্ট এরিয়া, এবার এখানে আরেকটা এরিয়া হবে ডিভ ক্লাস ফুটার এরিয়া। ফুটার এরিয়ার মধ্যে কি হবে, ডিভ ক্লাস কন্টেইনার, ডিভ ক্লাস রো। রো এর মধ্যে কি হবে দেখে আসি যে কয়টা আছে। এখানে হচ্ছে এটা যদি আমরা ধরি 6, আর এটা হচ্ছে তার মধ্যে মানে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, তাহলে ডিভ ক্লাস কল md6, আরেকটা হচ্ছে 3, আরেকটা হচ্ছে 3। তো এর মধ্যকার কন্টেন্টগুলো দিয়ে আসি। প্রথমটা হচ্ছে বড় আকারের লোগো। তো এটাকে আমরা একটা ক্লাস দিয়ে দিব, ডিভ ক্লাস ফুটার ইনফো। ফুটার ইনফো এখানে দিলাম h1, হেডিং 1। তারপরে হচ্ছে এইটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। আচ্ছা, প্যারাগ্রাফ এত বড় হবে না, এইটুকু। তারপরে হচ্ছে এখানে একটা ডিভ নিব, যে সোশ্যাল আইকনস, সোশ্যাল আইকন নামে ডিভ নিব। আমরা কি এই টেমপ্লেটে ফন্ট আসাম ইনস্টল করছি? করি নাই না। তো ফন্ট আসামটা ইনস্টল করা খুব সহজ। ফন্ট আসামের ওয়েবসাইটে যাবেন,
গুগলে সার্চ করলে ওয়েবসাইটের ঠিকানাটা পাবেন ফন্টাসামের। আইকনগুলো নেওয়ার জন্য ফন্টাসামটা সবচাইতে বেস্ট। দেখছেন না বুটস্ট্র্যাপের আইকন ব্যবহার করা দেখছেন আমরা, সেম এখানে হচ্ছে গেট স্টার্টেডে যাবেন, গিয়ে এখানে যে লিঙ্কটা আছে আমরা আপাতত এই লাইভ ভার্সনটা ইউজ করব। এটা ইউজ করলেই ফন্টাসাম ইউজ করা হয়ে গেল। এখানে জাস্ট এটা দিয়ে দিতে হবে। এখানে একটা জিনিস যে এখানে HTTP দিয়ে দিতে হবে, তা নাহলে পাবে না লোকাল হোস্টে আর কি। তো এবার এখানে আমরা দিয়ে দিতে পারি, অবশ্যই সোশ্যাল আইকন লিংক হবে, তারপরে হবে iClassFA ফেসবুক। অর্থাৎ ফন্টাসাম দেওয়ার নিয়ম হচ্ছে দিয়ে iClassFA মানে হচ্ছে ফন্টাসাম, আর এরপরে FA ড্যাশ আপনি দেন ফেসবুক, টুইটার, যে আইকন লাগবে। এখানে দেখবেন যে কোনটা দিলে কোন আইকন আসবে। এখানে যদি আপনি যান আইকনস, এখানে গেলে দেখা যাবে যে ফন্টাসামে কি কি আইকন আছে। যেমন এখানে প্লেন দিলে প্লেনের আইকন চলে আসবে এরকম। তো FA ফেসবুক, তারপরে আছে হচ্ছে টুইটার, তারপরে আছে হচ্ছে RSS। আমার মুখস্থ আছে বলে আমি দিয়ে যেতে পারছি, কিন্তু আপনারা দেখে নেবেন যে এই আইকনটা কোথায় আছে। এরপরে হচ্ছে নেক্সট, যে ডিপ ক্লাস, ফুটার লিঙ্কস এর মধ্যে UL এর মধ্যে LIA। তো UL LIA এর মধ্যে একটু টাইটেল আছে, অবশ্য টাইটেলটা দেই। এখানে H3 বা H4 যে কোনো একটা দেওয়া যেতে পারে, যেহেতু ছোট সাইজের টাইটেল। আর এখানে আমাদের এগুলো হবে আর কি। আচ্ছা, এই নিচেরটাও এরপরেরটাও একই জিনিস, একই ক্লাস হবে, আমাদের ডাবল ক্লাস নেওয়ার কোনো দরকার নাই। তো এখন ফুটার যে এরিয়াটা, ফুটার এরিয়ার জন্য আমরা এখানে নিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড URL, এখানে img ফুটার ব্যাকগ্রাউন্ড, এটা হবে কি repeat x, অর্থাৎ repeat x হবে। তো এরপর আমরা একটু দেখে আসি। এই হচ্ছে আমাদের, দেখেন ফুটার এখান থেকে এই পর্যন্ত কিন্তু ও নিয়েছে। আচ্ছা, কালারটা হবে হচ্ছে সাদা। দেখে আসি একবারে পিওর সাদা কিনা। হ্যাঁ, এটা হচ্ছে পিওর সাদা। তো ফুটারে এখানে আমার একটু প্যাডিং আছে, অর্থাৎ আমরা প্যাডিং এখান থেকে 50 পিক্সেল, তাহলে উপর নিচে দুই জায়গাতে প্যাডিং দিয়ে দেয়। প্যাডিং 50 পিক্সেল 0। প্যাডিং বটমে এত দেওয়ার কোনো দরকার নাই, এখানে অনেক বেশি প্যাডিং দেওয়া আছে, যেটা দেখতে সুন্দর লাগছে না। সুন্দর লাগছে বলেন, এটা একটা কেমন যেন নিচে এই PHD এই পর্যন্ত হইলে না একটু ভালো ছিল, তাই না? আচ্ছা, এত বড় প্যাডিং দেওয়ার দরকার নেই। তো তাহলে এখন এইগুলোকে স্টাইলাইজ করতে হবে। তো আগামী দিন আমরা এইটাকে স্টাইলাইজ করব। আর এরপরে আমাদের ফাইনাল যে কাজটা, সেটা হচ্ছে এই টেমপ্লেটটাকে রেসপন্সিভ করা। অর্থাৎ এই যে আমরা নর্মালি দেখছি এরকম, এটা হচ্ছে নর্মাল স্ক্রিন। দেখেন এই যে ভেঙে যাচ্ছে, এই যে একটার সাথে একটা লেগে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না, এটাকে রেসপন্সিভ করতে হবে। তো আগামী ক্লাসটা টোটালি রেসপন্সিভের উপরে, যে কি করে একটা টেমপ্লেটকে রেসপন্সিভ করতে হয়। না, এটা স্লাইডার না, এটা হচ্ছে নরমালি। স্লাইডার থাকলে এখানে দুইটা বাটন থাকতো। কোনটা? আচ্ছা, ও আচ্ছা, এটা না, এটা হচ্ছে স্লাইডার না, এটা এখানে জাস্ট দেওয়া যে কিছু কিছু ট্যাবের প্লাগইন পাওয়া যায়, যেটা এখানে ক্লিক করলে এখানে চেঞ্জ হয়। তো এরকম যদি হয়, সেক্ষেত্রে আপনি এখানেও করতে পারবেন। এখানে কি করতে হবে, যে আরেকটা ULLI মেনু নিতে হবে। এটা দরকার নাই, যদি কম্পালসারি বলে আরেকটা ULLI মেনু নিচে নিয়ে ওইটাকে ওইরকম স্টাইলাইজ করতে হবে, ক্লিক করলে যেন ওইখানে যায়, তবে এটা দরকার হয় না আর কি। এখানে হচ্ছে এটা হচ্ছে মানে ট্যাবের ডাইরেকশনের জন্য, এটা কোনো আলাদা স্লাইডার না। হ্যাঁ, মানে এখানে ক্লিক করলে নেক্সট ট্যাবে যাবে, এখানে ক্লিক করলে নেক্সট ট্যাবে যাবে, এরকম। আবার এমনও হতে পারে যে শুধু এইটার একটা স্লাইডার এখানে ব্যবহার করা আছে, তো স্লাইডার আমরা আলাদাভাবে দেখে নিব। তো আগামী দিন আমরা ফুটারটা আগে কমপ্লিট করবো, এসে তারপরে হচ্ছে রেসপন্সিভ করে ফেলবো। ঠিক আছে, তাহলে আপনারা ক্লাসটা পড়ার পরে আপলোড করবেন। এখানে মার্জিন টপ লাগবে, যাই হোক ফুটারে মার্জিন টপ দিয়ে দিতে হবে। তো ক্লাসগুলো প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। কোনটা? হ্যাঁ, কোথায়? ও আচ্ছা, হ্যাঁ, এটা আপনি হচ্ছে ইমেজ হিসেবে নেবেন, যেহেতু এখানে হচ্ছে, হ্যাঁ, ইমেজ হিসেবে নেবেন। এখানে এটা একটা ইমেজ হিসেবে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে নেবেন, যে এই যে এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে।
ওই যে আমরা যেটা নিলাম ফুটার লিঙ্কস, আচ্ছা আগামী দিন করবো, তখন দেখে নিও।